অযোধ্যা মঠ প্রায় ৩০০ বছরের প্রাচীন এক স্থাপনা। ভেতরে প্রবেশ করে দেখেছিলাম রহস্যময় অদ্ভুত কিছু জিনিস। এই যে পাশের যে গেটটি দেখেন, এই গেটের উপরেও ঠিক একই রকম কারুকার্য দেখা যাচ্ছে। ভিতরে আবহাওয়াটা অনেক ঠান্ডা, তো এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে কুলুঙ্গির উপরেও অনেকগুলো কারুকার্য দেখতে পাচ্ছি আমি। কথিত আছে একজন ব্রাহ্মণ কর্তৃক নির্মিত এই মঠটি ছিল মৃত মহাত্মার সমাধিস্তম্ভ, যাকে ঘিরে জড়িয়ে আছে আজও অনেক পৌরাণিক রহস্য। রৌদ্র উজ্জ্বল এক দুপুরে ভ্যান নিয়ে ছুটে চলেছি বাগেরহাটের অলিগলি দিয়ে এক ইতিহাসের খোঁজে। ভৈরব নদী পার হয়ে এখন গন্তব্য হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামে। এটা হচ্ছে ভৈরব নদী, এটা ভৈরব যাত্রাপুরীর ভৈরব নদী। হয় তো ভিউয়ার্স, আমরা এই যে ভৈরব নদীর একটি ছোট বাঁক দিয়ে সামনের দিকে এগিয়ে। গ্রামের সেখানেই অবস্থিত প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন এক ঐতিহাসিক স্থাপনা, অযোধ্যা মঠ বা কোদলা মঠ। যাওয়ার পথে এত ঝোপঝাড় দেখে মনে হচ্ছিল যে এই এলাকায় অতীতে মানুষজনের আনাগোনা খুব একটা ছিল না। বাগেরহাট থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে এবং যাত্রাপুর বাজার থেকে ৬ কিলোমিটার পূর্ব দিকে ভৈরব নদীর পূর্ববর্তী তীরে এটি অবস্থিত। ভৈরব নদীকে কেন্দ্র করেই এই মঠটি এখানে স্থাপন করা হয়েছিল, যাতে যাতায়াতে কোনো অসুবিধা না হয়। ভিউয়ার্স, আমি এখন আছি বাগেরহাট জেলায়। এখানে এই গ্রাম দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সামনে একটি প্রাচীন স্থাপনা আছে, সেটি দেখার জন্য। আমার এই গ্রামটি, হ্যাঁ, আপনাকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা গ্রাম। ইতিহাসে আছে আনুমানিক সপ্তদশ শতাব্দীতে এই মঠটি তৈরি করা হয়েছিল, এমনটা ধারণা করা হয়। মঠটি এখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত। ভেতরে প্রবেশ করলেই স্থাপনাটির অতীত ইতিহাস সুস্পষ্ট করে লেখা আছে একটি সাইনবোর্ডে। মঠটির উচ্চতা আনুমানিক 18.29 মিটার। প্রাচীরগুলো চিকন ইটের তৈরি, যার পুরুত্ব 3.17 মিটার। বর্তমানে মঠটির রক্ষণাবেক্ষণের কাজ চলমান। ভিউয়ার্স, আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত অযোধ্যার মঠ। এই মঠটি আজ থেকে 300 থেকে 400 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। একজন ব্রাহ্মণ এটি নির্মাণ করেছিলেন। মানে বলা হয়ে থাকে সপ্তদশ শতাব্দীতে কোনো এক সময় এই মঠটি তৈরি করা হয়েছিল। তো এখনও এর কারুকার্যগুলো দেখলে মনে হয় আরও শত শত বছর এভাবেই এটি টিকে থাকবে। এতটাই সুন্দরভাবে, এতটাই মজবুতভাবে এই মঠটি তৈরি করা হয়েছিল। তো ভেতরের যে পরিবেশটি নাকি অনেক ঠান্ডা থাকে। আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে দেখব। তো তার আগে বাইরের যে অংশগুলো সেগুলো ঘুরে দেখি। মঠটিতে খোদাই করে একটি লেখা রয়েছে। স্থানীয় ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় লেখাটি ছিল শর্মনা উদ্দেশ্যি তার্কং। সংক্ষিপ্ত ও খণ্ডলিপিটির সঠিক অর্থ নিরূপণ করা না গেলেও যতদূর পাঠ দ্বারা করা যায় তা অনুমান করা হয় তারকের প্রাসাদ বা অনুগ্রত লাভের জন্য এই মঠটি
সম্ভবত একজন ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়েছিল। মঠের নির্মাণ নিয়ে যে সকল তথ্য জানা যায় তার সবচেয়ে বেশি স্বীকৃত 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপ আদিত্যের উদ্যোগে তার গুরু অবিলম্ব সরস্বতীর সতী স্তম্ভ হিসাবে মঠটি নির্মাণ করা হয়। রাজা প্রতাপ আদিত্যের শাসনকাল থেকে জানা যায় সে সময় সমগ্র বাগেরহাট প্রতাপ আদিত্যের শাসনাধীন ছিল। বিশেষ করে প্রতাপ আদিত্যের কাকা বসন্ত রায়ের মৃত্যুর পর বল্লেশ্বর নদী পর্যন্ত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে প্রতাপ আদিত্য তার কাকাকে হত্যা করেছিলেন এমনটা ইতিহাসে বলা হয়। উল্লেখ্য যে প্রতাপ আদিত্যের কাকা জামাইকে হত্যার চেষ্টা করা সত্ত্বেও বহু পণ্ডিতকে তিনি বৃত্তি দিতেন। সভা পণ্ডিতদের মধ্যে অন্যতম প্রতাপ আদিত্যের বন্ধুকবি অবিলম্ব সরস্বতী। তিনি মুখে মুখে দ্রুত কবিতা রচনা করতে পারতেন বলে তার নাম অবিলম্বে সরস্বতী হয়েছিল। তো ভিউয়ার্স, চলুন এই মঠটির ভেতরে প্রবেশ করা যাক এবং দেখি ভিতরে কি আছে। ভিতরে প্রবেশ করলে এই একটি গ্রিলের দরজা দেখতে পাওয়া যায় এবং উপরের কারুকার্যগুলো দেখেন কত প্রাচীন, কত দিন থেকে এভাবে আছে। ভেতরে এরকম একটি কক্ষ দেখতে পাবেন আসলে, তবে বাইরে থেকে যতটা উঁচু মনে হয় ভিতরে আসার পর আবার অতটা উঁচু আপনারা দেখতে পাবেন না। এই যে দেখেন এখানকার উপরের যে সিলিং, যেটি আমি বলবো, উপরের এই সিলিংটি খুব একটা উঁচু না, এটি খুব মানে নিচের দিকে, কিন্তু বাইরে থেকে অনেক উপর মনে হয়। এখানে অনেকগুলো কুলুঙ্গি দেখা যায়। এই যে দেখেন এটি একটি কিন্তু এটি হয়তো বা কোনো বড় আলমারি হতে পারে। সর্বমোট 3টি দরজা দেখতে পাবেন এই মঠটিতে। এই যে এখানে একটি, এটি একটি, এবং আমি এই দরজা দিয়ে প্রবেশ করলাম। তো প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন এই মঠটি এখনও এতটা মজবুত, আসলে এটা অবাক করার মতো বিষয়। এখনও এটি প্রায় আরও অনেক বছর এভাবেই টিকে থাকবে, যেটা ভেতরের যে কাঠামোগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে অনেকগুলো কারুকার্য দেখা যায়। যে দেখেন এই যে কুলুঙ্গির উপরেও অনেকগুলো কারুকার্য দেখতে পাচ্ছি আমি। ভিতরে আবহাওয়াটা অনেক ঠান্ডা, তো এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে পাশের যে গেটটি দেখেন, এই গেটের উপরেও ঠিক একই রকম কারুকার্য দেখা যাচ্ছে। মানে এই যে গেটগুলোর এই কারুকার্যগুলো দেখলে মনে হচ্ছে যে বাইরে যেভাবে করে এটি তৈরি করা হয়েছে, বাইরের যে কাঠামোটি, সেই রকমভাবে ভেতরের এই দরজার উপরের অংশগুলো তৈরি করা হয়েছিল, যা আসলেই অবাক করার মতো একটা বিষয়। তো এই ছিল যে অংশটি, সেটি উপরের একটি লাইটের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো। তো চলুন এখান থেকে এখন বের হয়ে যাই। তবে একটি বিষয় আমি অবাক হলাম যে ভিতরের আবহাওয়াটা এতটাই ঠান্ডা। বাইরে থেকে ভেতরে প্রবেশ করার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো এসির যে কক্ষগুলো হয় সেই কক্ষগুলোতে প্রবেশ করেছি, এতটাই ঠান্ডা ভেতরের আবহাওয়াটি। তো ভিউয়ার্স, এই মঠটির মোট 3টি দরজা দেখা যায়। তার মধ্যে দক্ষিণ পাশের যে দরজাটি সেটিই ছিল প্রধান। এই যে এটি হচ্ছে দক্ষিণ পাশের দরজা। এর উপরে হয়তোবা খোদাই করে কোনো এক জায়গায় নকশা ছিল, সেই
নকশা এবং লেখাগুলো এখন মিশে গেছে। তো ভিউয়ার্স, এটিকে অনেকেই মঠ বা মন্দির বলে থাকেন, কিন্তু ধারণা করা হয় যে এটি ছিল সেই সময় কোনো মৃত মহাত্মার সমাধি স্তম্ভ। তো সেই সমাধি স্তম্ভটি এখনও প্রায় শত শত বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এটি আরও অনেক বছর টিকে থাকবে। যারা এই মঠটি তৈরি করেছিলেন বা যিনি এই মঠটি তৈরি করেছিলেন, তিনি অনেক মজবুতভাবে পুরো স্থাপনাটি নির্মাণ করিয়েছিলেন, যাতে এটি শত শত বছর ধরে এভাবেই টিকে থাকে। তাহলে ভিউয়ার্স, এই ঐতিহাসিক অযোধ্যা মঠ নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।